সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গালিতে। দর্শক প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খবর নিয়ে আলোচনা করব, কথা বলবো। আর আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখার নম্বরে, আপনাদের মতামত প্রশ্ন করে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের দ্বিতীয় টি-20, আমরা সেই বিষয়ে আলোচনা করব। কোথায় কোন ঘাটতি আছে সেইগুলো জানতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ডলার মাহমুদ, সাবেক ক্রিকেটার, এবং একই সাথে তিনি কোচিংয়ের সাথে দায়িত্বে আছেন বর্তমানে। আর আমি আছি আপনাদের সাথে শাফায়েত মিদুল, আমাদের সাথে আছেন ডলার মাহমুদ। ডলার মাহমুদ, প্রথম টি-20 আমরা জিম্বাবুয়ের সাথে জিতেছি, আজকে দ্বিতীয় টি-20 খেলবো। কিন্তু গতকালকে যেটা ডেভিড হেম্প বা আমরা যেটা দেখলাম যে লিটন দাসের অফ ফর্ম কিন্তু টিম ম্যানেজমেন্টের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আপনি জানেন যে সামনে টি-20 বিশ্বকাপ। তো সেই ক্ষেত্রে আসলে এখন টিম ম্যানেজমেন্টের কী করা এবং লিটনের আসলে কী করা উচিত? একদম ভ্যালিড একটা পয়েন্ট আর কি আমার মনে রেজ হয়েছে, কারণ লিটন দাসের যে রিসেন্ট ফর্ম সেই দিকটা দিয়ে বিচার করলেও হ্যাঁ অবশ্যই, যেহেতু মনে হয় শান্ত বলেছে যে কিপিং করবে হয়তো বা জাকের, তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় আসলে লিটনের রোলটা কী হতে যাচ্ছে। লিটনের যে টাইপের প্লেয়ার কোনো ডাউট নেই আসলে যে ওর দিনেও কীরকম প্লেয়ার হতে পারে, মানে দৃষ্টিনন্দন প্লেয়ার আমরা সবাই জানি। তো এখন টিম ম্যানেজমেন্ট অবভিয়াসলি আমি 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 বিশ্বাস করি লিটনকে নিয়েই প্ল্যান করছে, এবং যে ফর্মটা আসলে সে এখন যাচ্ছে এখানে আমি জানি না আসলে ওর রোলটা কেমন, অ্যাজ ওপেনার হিসেবে অ্যাঙ্কার রোল প্লে করবে নাকি স্ট্রাইক রেটের দিকে আর কি ও খেয়াল করবে। তো আমার মনে হয় ধরেন যে ফর্মেটে খেলা হচ্ছে, বিশেষ করে আপনার যে উইকেটে যে ধরনের খেলা হবে সেটা বিচার করে হয়তো বা টিম কম্বিনেশন এরকম হতে পারে। আপনার হয়তো একটা এক্সট্রা স্পিনার যেতে পারে, কারণ আমরা জানি যে আমেরিকা খেলবে বা ওয়েস্ট ইন্ডিজে খেলা, এখানে একটু স্পিন সহায়ক হয়ে মানে স্লো উইকেট হয়ে থাকে। তো এটাও আমি শুনেছি যে লিটন আসলে টিমে থাকবেও কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন আছে, তবে লিটনের মতো প্লেয়ারকে আমার মনে হয় বাংলাদেশ টিমের প্রয়োজন। লিটনের বিকল্প হিসেবে আমরা গতকালকে দেখলাম যে ব্যক্তিগত অনুশীলনের সময় কাটাচ্ছে সৌম্য সরকার। তো আসলে লিটনের বিকল্প হিসেবে কি সৌম্যকে বিবেচনা করা যায় কিনা? কারণ তাহলে একজন হয়তো বা আমরা একজন পেসার পাচ্ছি বা বল হাতেও 2-1 ওভার সাপোর্ট দিতে পারে। একদম ঠিক, সৌম্যকে ওই জায়গাটা একটু এগিয়ে রাখছে, কারণ সৌম্যর বোলিং করার অ্যাবিলিটি আছে। তো হয়তো বা বেস্ট 11-এ সৌম্য জায়গা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হয়তো বা লিটন এমনও হতে পারে, আমরা দেখতে পারি যে লিটন হয়তো বা টিমের সঙ্গে থাকবে, কিন্তু হি মাইট বি আপনার হয়তো বা বেস্ট 11-এ চান্স নাও পেতে পারে। তবে হ্যাঁ, সৌম্য একটা ভালো অপশন, বিশেষ করে টি-20-র জন্য। আপনি সবসময় দেখবেন যে টিমের আপনার 5টা বলারের পরে আরও 2-1টা বলার থাকে, যেগুলো ধরেন আপনার অ্যাটলিস্ট 2-1 ওভার করে দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে। তো অবশ্যই সৌম্য তো আমরা জানি যে ভালো বোলিং করে থাকে। আমরা যদি একটু যে টি-20 বিশ্বকাপের দিকে একটু তাকাই, আমরা এই সিরিজের জন্য কিন্তু আমরা মেহেদী হাসান মিরাজকে পাচ্ছি না, বা অনেকটা বলা হচ্ছে যে টিম কম্বিনেশনের জন্য মেহেদী মিরাজকে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি বিপিএলে দেখি, তাকে ওপেন করতে দেখা যায়। আমরা যখন ওয়ানডে বিশ্বকাপে দেখেছি তাকে প্রত্যেকটা ব্যাটিং অর্ডারে তাকে ব্যাট করতে দেখা গেছে। তো আসলে মেহেদী মিরাজকে একটা অপশন হতে পারে কিনা আসলে টি-20 বিশ্বকাপে? যেহেতু আগে আমরা শুনছি যে টিম কম্বিনেশন, কিন্তু টিম কম্বিনেশনের বাইরে চিন্তা করে কি মেহেদী মিরাজকে দলে অন্তর্ভুক্ত কি দেশের ক্রিকেটের জন্য ভালো হবে কিনা টি-20 বিশ্বকাপে? অবশ্যই মেহেদী মিরাজের জন্য এটা তো আমি বলবো যে একটু হলেও দুর্ভাগ্য যে আপনার তার লাস্ট বিপিএলটা কিন্তু ব্যাটার হিসেবে খারাপ যায়নি। আপনি হয়তো বা যদি তাকে চিন্তা করেন, অবশ্যই প্রথম আসবে তার বোলিংটা খুব বেশি ভালো হয়নি। তবে হ্যাঁ, এটা ভালো অপশন হতে পারে, কিন্তু আপনি তো 15 জনের বেশি প্লেয়ার নিতে পারবেন না, এবং 11 জন আপনি সেভাবে সেট করতে হবে। তো সেইখানে যদি সাকিব ঢুকে যায়, মেহেদী হাসান আছে, রিশাদ আছে, তো সেই ক্ষেত্রে আপনি ওইটা চিন্তা করে হয়তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে যে আসলে আপনার ব্যাকআপ প্লেয়ারটা যে যাবে সে আসলে কতটুকু রোল প্লে করতে পারে। সেই ক্ষেত্রে হয়তো বা তানবীরের একটা সুযোগ আছে। তো আমি বলবো যে অবশ্যই মিরাজ আপনার অবভিয়াসলি ওডিআই ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট যেভাবে খেলছে, মানে টিমে একদম অটো চয়েস। তো টি-20-তে হয়তো বা তার বোলিংয়ের বিষয়টা হয়তো একটা ইস্যু হয়ে যেতে পারে। তারপরে একই সাথে যদি আমরা একটু সাইফুদ্দিনের কথা চিন্তা করি, বিপিএলে দেখেছি সে দারুণভাবে কামব্যাক করেছে, এবং ফার্স্ট টি-20-তে দেখলাম যে তিনি 3 উইকেট নিয়েছেন এবং দারুণ বল করেছেন, অসাধারণ বল, ইকোনমিক্যাল বল। তো সেই ক্ষেত্রে আসলে একটু পেসারদের নিয়ে কি একটু ম্যানেজমেন্ট চিন্তায় পড়বে কিনা? কারণ আপনি জানেন তাসকিন, শরীফুল এবং সাইফুদ্দিন এবং মুস্তাফিজ, মানে কাকে রেখে আসলে কাকে দলে অন্তর্ভুক্ত করবে? আপনার কি মনে হয় যে এই জায়গাটা আসলে কিভাবে চিন্তা করা উচিত? আপনার মুস্তাফিজ তো অটোমেটিক আপনি টিমে চলেই আসছে, এবং সাইফুদ্দিন আমি বলবো যে তার পারফরমেন্সটা লাস্ট ম্যাচে সে মানে আপনার কিছুটা হলেও তার জায়গাটা আমার মনে হয় যে পাকাপোক্ত করতে যাচ্ছে। কারণ আপনার সাইফুদ্দিন আমরা জানি যে এই ফর্মেটে আপনার বিশেষ করে ডেথ ওভার খুব ভালো বলার, এবং ওর ব্যাটিংটাও আর কি কার্যকরী। তো আমার মনে হয় সাইফুদ্দিন মাইট বি আপনার টিমে চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু শর্টার ফর্মেট, খুব বেশি আপনার যে এরকম না যে আপনার 50 ওভারের খেলায় যেরকম আপনার অনেক বড় টুর্নামেন্ট হয়, ফিটনেসের একটা ইস্যু থেকে যায়। আপনার হয়তো বা ব্যাকআপ বলার আপনার সঙ্গে যাবে,
অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় সাইফুদ্দিন আপনার ওর পারফরমেন্স ও যদি ফিট থাকে আমি বলবো বাংলাদেশের জন্য এটা বড় একটা প্লাস পয়েন্ট হবে এই ওয়ার্ল্ড কাপে। এবং সে কি ইম্প্যাক্ট কতটা তার আসলে দলে অন্তর্ভুক্তির জন্য আপনার কি মনে হয়? বললাম অ্যাজ আ মেনশন যে আপনার ওর বোলিং আপনি যদি দেখেন যে ডেথ ওভারে বিপিএলও খুব ভালো বোলিং করেছে, আপনার ফাইনাল ম্যাচে ভালো বোলিং করেছে, আপনার কোয়ালিফাইতে ভালো বোলিং করেছে, ইনজুরি থেকে এসে ওর জন্য চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট মনে হয় অনেক দিন পরে খেললো। তো কালকে যেভাবে বোলিং করেছে হয়তো বা আপনার অপোনেন্ট 1.5 বছর পর খেলেছে। হ্যাঁ অপোনেন্ট আপনি হয়তো বা বিচার করতেছেন হয়তো একটু বাংলাদেশের থেকে একটু উইকার, যারা এখনও ওই টি-20 ওয়ার্ল্ড কাপে যারা কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট অলওয়েজ ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমি বলবো যে বিশেষ করে ডেতে সাইফুদ্দিন যেভাবে বোলিং করেছে এই বোলিংটা অবশ্যই বাংলাদেশের জন্য প্রয়োজন। আপনি বললেন যে আসলে উইকার টিম আসলে জিম্বাবুয়ে খানিকটা হলো উইকার আসলে, তো সেই ক্ষেত্রে আসলে টি-20 বিশ্বকাপের মতো বিশ্বকাপের আগে এরকম দলের সাথে খেলায় কি আমাদের কি আত্মবিশ্বাস লেভেলটা কি বাড়বে না আসলে কমবে? যদি আমরা জিতিও তখন আসলে মানে কি দাঁড়াবে আসলে যে আমরা জিতলাম, কাদের সাথে জিতলাম? এটা একটা ভুল মেসেজ দিবে কিনা আসলে? না, আসলে এই সময়টায় আপনার যেহেতু আইপিএল চলে, খুব অন্য বড় টিমের সঙ্গে খেলারও খুব বেশি অপশন ছিল না, তবে এটা অল্টারনেটিভ চিন্তা করা হয়তো বা উচিত ছিল। এই সময় হয়তো বা আপনার আমেরিকা একটু আগে গিয়ে ওখানে কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করা বা ওখানে প্র্যাকটিস ম্যাচ খেলা। আমি মনে হয় যতটুকু জানি যে খেলবে, কিন্তু এখন বাংলাদেশে আসলে এই একটা লং টাইম কোনো খেলাও ছিল না। এই যে একটা ইস্যু চলে আসছিল, আমরা শুনতেছি যে আপনার যে এটা যদি টি-20 ফর্মেট হতো প্রিমিয়ার লিগটা, সেই দিকটা হলেও হয়তো আমার মনে হয় প্রিপারেশনটা ভালো হতো। সম্ভব এটা হয়নি, কিন্তু এখন যেটা বাংলাদেশের হাতে আছে, জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজটা খেলতেছে, আপনার এখানে দেখেন কনফিডেন্সটা আসলে আপনি যতক্ষণ পর্যন্ত ওই বড় লেভেলে গিয়ে ভালো না খেলতেছেন, আপনার খুব ভালো কনফিডেন্স নিয়ে গেলেও লাভ নেই, আপনি খুব মানে মোরালি ডাউন হয়ে গেলেও কোনো লাভ নেই। পার্টিকুলার ওই সময়টা আপনি কীভাবে খেলতেছেন সেটা ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ের সঙ্গে খেলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে যান বা ইন্ডিয়ার সঙ্গে খেলে যান, আপনার ওখানে গিয়ে ম্যাচ জিততে হবে এবং সেইটা যত দ্রুত সম্ভব সেই মোমেন্টামটা আপনার ধরতে হবে, আমার যেটা মনে হয়। সাকিব গতকালই বলছিল আসলে যে জিম্বাবুয়ে এবং একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে খেলে আসলে কতটা উপকৃত হবে আসলে তা জানা নেই। তো সেই জায়গায় কি একটু মানে আরেকটু বেটার ভাবে ভাবা উচিত ছিল কিনা আসলে টিম ম্যানেজমেন্টের, যে আসলে আমরা ভালো কোনো টিম যদি আমরা একটু খেলতে পারতাম? যেটা আমি বললাম যে আপনার হয়তো অপশন ছিল না, আর এটা অনেক আগে থেকে ধরেন আপনার একটি ফিউচার প্ল্যান এবং হোম সিরিজ যেগুলো হয় এগুলো তো আপনার ফিক্সড হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো বা বোর্ড হয়তো বা আপনার অল্টারনেটিভ চিন্তা করতে পারতো, যদি অন্য বেটার কোনো টিম না পেলেও অ্যাটলিস্ট আমেরিকা গিয়ে সেখানে গিয়ে হয়তো বা প্র্যাকটিস ম্যাচ খেলা বা ওই কন্ডিশনের সঙ্গে অ্যাডাপ্ট করা, এই জিনিসটা হয়তো করতে পারতো। আমরা যদি একটু রিশাদের পারফরমেন্সটা দেখি, আসলে রিশাদ কিন্তু লাস্ট ম্যাচে যদি আমরা দেখি যে ততটা ভালো করতে পারেনি। আসলে রিশাদকে কি এবারও কি ওই একই চিন্তা ভাবনায় নেওয়া হবে যে আমাদের একজন লেগ স্পিনার দরকার এই জন্য, নাকি লাস্ট সিরিজে আমরা তার যে বিধ্বংসী ব্যাটিং দেখেছি সেই চিন্তা ভাবনা থেকে নেওয়া হবে? আপনার কি মনে হয় যদি তাকে নেওয়া হয়? না, টিম ম্যানেজমেন্ট আপনার এটা আমার মনে হয় না যে শুধুমাত্র ওর বোলিং দিয়ে চিন্তা করছে। আপনি দেখবেন রিশাদ কিন্তু ব্রিলিয়ান্ট ফিল্ডার অ্যাট দ্য সেম টাইম, এবং ব্যাটিংয়ে আপনার এই অ্যাবিলিটি আছে। আমরা যেটা ধরেন অনেক দিন ধরে এটা স্ট্রাগল করছি যে গিয়েই ধরেন দেখা হলো 4-5 বল বা 10 বল আছে, সেইখানে ওর ওইখান থেকে এক্সপ্লোর করা, সেটার একটা অ্যাবিলিটি আছে রিশাদের। তো আমি বলবো যে রিশাদ বিশেষ করে আপনার লিমিটেড ওভার ক্রিকেটে একটা ভালো প্যাকেজ। তো যদি এখনও এক খুব আর্লি স্টেজ রিশাদের জন্য আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা, আমার মনে হয় যে টি-20 ওয়ার্ল্ড কাপে সেটা গিয়ে বহিঃপ্রকাশ হবে আসলে ওর ক্যারিয়ারটা বা ও কোন দিকে যাচ্ছে, বা আসলে কতটুকু ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যোগ্য প্লেয়ার। এখন আমি যেটা মনে করি ইজ ভেরি গুড, মানে অল ওভার আপনার পুরো 3টা সাইডে আছে গুড প্যাকেজ। আপনি একটু বলছিলেন আসলে জাকির আলী, আমরা লাস্ট ম্যাচে দেখছি জাকির আলী উইকেট কিপিং করেছে। তো যেহেতু লিটন করছে না, তার মানে জাকির আলীকে আমরা ধরে নিতে পারি যে হয়তো বিশ্বকাপে তিনি ফিক্সড। তো সেই জায়গা থেকে আসলে জাকির আলীর যেই ভূমিকা, সেই ভূমিকাটা আসলে কী হওয়া উচিত? জাকির আলীর ভূমিকা মানে স্পষ্ট। আপনার বিপিএলে তাকে যেখানে খেলানো হয়েছে আপনি দেখেছেন যে আন্দ্রে রাসেলের আগে তাকে নামানো হয়েছে, যেটা আমি বলবো যে আমি আমাদের লোকাল কোচ যিনি সালাউদ্দিনকে আমি এটা বাহবা দিব, এবং তিনি তাকে সেই সুযোগটা করে দিয়েছেন। সত্যি কথা বলতে কি যে আপনি যদি দেখেন যে যেই মেইন টাইমটা বিশেষ করে টি-20 ক্রিকেটে আমাদের লোকাল প্লেয়ারের সেইখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স নেই, বিশেষ করে ব্যাটার। বলাররা আপনার ভালো পারফরমেন্স করে আসছে, কিন্তু আপনি এই যে পাওয়ার হিটিং আমরা যেটা বলি বা গিয়েই আর কি মারার যে অ্যাবিলিটি, সেই জায়গাটা হয়তো বা কিছুটা হলেও আপনার একটু আশার জায়গা দেখাচ্ছে যে আপনার জাকির বিপিএলে যেভাবে খেলেছে বা ওর চারিদিকে শর্টস খেলার অ্যাবিলিটি আছে, সে অবশ্যই আমি বলবো যে এই জায়গাগুলা রিশাদ, জাকির এবং তহিদ হৃদয়ও আমরা জানি যে আসলে তহিদ হৃদয়ের বাউন্ডারি হিটিং অ্যাবিলিটি খুব ভালো। এরা যদি আপনার মিডল ওভার এবং লাস্টের ওভারগুলো যদি আপনার এক্সিকিউশন ভালো করতে পারে, আমি মনে হয় যে ব্যাটিং অ্যাটলিস্ট ভালো হওয়ার পসিবিলিটি আছে। ডলার মাহমুদ, আমরা যেটা বলছিলাম আসলে গেল টি-20 যদি আমরা একটু দেখি যে শুরুতে আমরা যদি লিটন দাসের উইকেটটা হারিয়ে ফেলেছি এবং
নাজমুল শান্ত আসলে ধীরগতি ব্যাট করেছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের উদ্ধারই বলবো আসলে তানজিদ তামিম। তিনি হয়তো বা ওয়ানডে বিশ্বকাপে যেভাবে শুরু করেছিলেন সেই জিনিসটা কিন্তু ভুলে টি-টোয়েন্টিতে কিন্তু অন্যভাবে তাকে দেখা গেছে, আসলে অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি। তো তাকে নিয়ে আসলে কতদূর ভাবা যায় আসলে বাংলাদেশ ক্রিকেটের সার্ভিস কত দূর পর্যন্ত দিতে পারবে সে? মানে হাইলি ট্যালেন্টেড প্লেয়ার, মানে ওর মতন প্লেয়ার যদি ইন্টারন্যাশনালি আপনার কনসিস্টেন্ট পারফর্ম করতে পারে বাংলাদেশের জন্য আমি বলবো যে হিউজ অ্যাসেট হবে। কারণ তামিম চলে যাওয়ার পরে, সিনিয়র তামিম চলে যাওয়ার পরে কিন্তু ওপেনারের একটা বিষয় কিন্তু চলে আসছে সবসময়। আপনি দেখবেন যে সবসময় চেঞ্জের মধ্যে ছিল। লিটনের অফ ফর্ম, বিজয় সুযোগ পেয়েছিল, সেখান থেকে বিজয় খুব ভালো করতে পারে নাই, সৌম্যকে দিয়েও আবার ট্রাই করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে টি-20তে আপনার একটা ব্যাকআপ ওপেনার, এবং যদি এইভাবে খেলে যেতে পারো আমার মনে হয় তামিম হয়তো ফার্স্ট থেকেই খেলবে। আর আপনার পারফরমেন্স ওয়াইজ আমি যদি বলি যে হ্যাঁ, আপনার যে ম্যাচটা জিতেছে বাংলাদেশ সহজ হয়েছে, তবে তারপরেও আপনার বৃষ্টির কারণে কিছুটা ইন্টারাপ্ট ছিল। একটা ফ্লোতে হলে হয়তো বা ইজি হয়ে যেত আরও বেশি, কারণ খেলা অন অ্যান্ড অফ ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে, আমার মনে হয় ইজি গেম। আর আরেকটা বিষয় যে আপনার তামিম একটু লাকি ছিল, দুইটা লাইভ পেয়েছে বিশেষ করে, হ্যাঁ সুযোগ পেয়েছে, আর পার্ট অফ গেম। তবে যেভাবে সে খেলেছে অসাধারণ। সব থেকে ভালো একটা বিষয় দেখবেন যে এখনকার প্লেয়ার যারা আসছে এদের বাউন্ডারি হিটিং অ্যাবিলিটি খুব ভালো। তৌহিদ হৃদয় বলেন, আপনার তামিম বলেন, শান্ত বলেন, তো এটা ভালো দিক যে আপনি যখনই স্টাক হয়ে যাবেন ব্যাটসম্যান, তো ওদের একটা প্ল্যান থাকেই, যখনই স্টাক হয়ে যায় তখন ধরেন প্রেশার রিলিজ করার জন্য কিছু শট থাকে। তো সেটা সব থেকে আমার কাছে ভালো লাগে যে তৌহিদ হৃদয় চাইলেই সে বাউন্ডারি মারতে পারে। তো এটা একটা ভালো দিক। বাউন্ডারির কথা বলেন, আসলে আমরা যদি দেখি যে বাউন্ডারি আমরা প্রচুর পরিমাণে কিন্তু আসলে ডট বল খেলি, এটা কিন্তু একটা আমাদের সহজাত আসলে বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেটে। অন্যান্য জায়গায় যদি আমরা দেখি যে একটা ওভারে 4টা সিঙ্গেল হয়, একটা বাউন্ডারি হয়, তখন রানটা হয়তো বা 4 আর 4 যোগ হয়ে 8 রান হয়ে গেল। কিন্তু বাংলাদেশের সমস্যা ডট খেলতে খেলতে একটা 4 মারলাম বা 2টা 4 মারলাম। এইটা কি আসলে এইভাবে খেলা ঠিক নাকি আসলে সিঙ্গেল বের করে তারপরে বাউন্ডারি খেলা উচিত? আপনার ডিপেন্ড করে সিচুয়েশন কীরকম। মিডল ওভারে আমি বললাম যে আপনার রোলটা কার কীরকম থাকে। হ্যাঁ, আপনার 20 ওভার অনেক সময় দেখা যায় যে আপনার মনে হয় যে প্রতি বলেই বাউন্ডারি মারার প্রয়োজন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার একজন অ্যাঙ্কার রোল প্লে করে। আপনার এটা মেসেজও থাকে যে তুমি এক সাইড দিয়ে তুমি তোমার মতন করে খেলো, আর একজন হয়তো অ্যাটাক করতে পারে। হ্যাঁ, আমাদের দেখবেন যে বাউন্ডারি মারার অ্যাবিলিটি কম দেখেই আপনার তখন সিঙ্গেলটাও খুব বেশি ইফেক্টিভ হয় না। ঠিক আছে, হ্যাঁ, এটা ভালো পয়েন্ট যে আপনি যদি একটা ওভারে একটা বাউন্ডারি মারতে পারেন, বাকি 5টা বল যেন অ্যাটলিস্ট 5 রান হয়। তো অনেক সময় সেটা হয় না। তবে আপনার সঙ্গে আমি এই অফ এয়ার কথা বলতেছিলাম যে আসলে আমাদের উইকেটটা ফ্যাক্ট। হ্যাঁ, আমাদের উইকেটটা হয় এরকম যে আপনি অনেক সময় যখন দেখতেছেন যে মারতেই পারতেছি না, সেই ক্ষেত্রে আপনার এক নিয়েও অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। যে টাইমটা আমরা বিপিএল খেলি আসলে উইকেটটা ধরেন প্রপার সান পায় না, উইন্টার সিজনে খেলা হয়, উইকেট অনেক সময় ময়েশ্চার থাকে। তো এই বিষয়টা আপনার ইম্পর্টেন্ট। দেখবেন যে অন্যান্য সময় বিশেষ করে ইন্ডিয়াতে যে টাইমে আইপিএল হয় এটা হচ্ছে বেস্ট টাইম। বিশেষ করে সামারে আপনার উইকেট ভালো থাকবেই, আপনি ন্যাচারাল সান পাচ্ছেন, উইকেট যেভাবে পারেন সেভাবে প্রিপেয়ার করবেন। তো সেটা অনেক বড় একটা বিষয় যে আপনি কোন ধরনের উইকেট খেলতেছেন। চাইলে আপনি মারতে পারবেন, সিঙ্গেল নেওয়া ভেরি ইজি। আইপিএলে আমরা কথা বলছিলাম, আইপিএলে দেখেন যে এক নিয়ে তো ভেরি ইজি, ব্যাটটা রাখলে এক হয়ে যায়, চাইলে মানে আপনার যখন ইচ্ছে তখন বাউন্ডারি মারতে পারে। তো এইটা আমার মনে হয় একটা ইমপ্রুভের জায়গা আছে বাংলাদেশে। আমরা বলছিলেন যে আসলে তামিম অনেক ট্যালেন্টেড আসলে ব্যাটসম্যান। আমরা আসলে বিগত বছরগুলো যেভাবে দেখছি আসলে যেই অভিষেক করে বা যেই শুরুতে সবাই ভালো খেলছে আসলে বাংলাদেশ ক্রিকেটে, কিন্তু আস্তে আস্তে এই ব্যাটসম্যান বা বোলার বলেন সবাই কিন্তু হারিয়ে যায়। তো এই তাদের আসলে ধরে রাখার জন্য আসলে বোর্ডের করণীয় কি? বোর্ড তো অবশ্যই করণীয় বা তাদের নিয়ে কাজ করছে, এবং সেই প্লেয়ারটারও আপনার সেই দায়িত্ব থাকে। আসলে দেখবেন যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসবেন, প্রথম বছরটা আপনি ভালো খেললে আপনার জন্য ভেরি 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 ডিফিকাল্ট হয়ে যাবে সেকেন্ড বছর বা এর পরের যে খেলাগুলো থাকবে। কারণ আপনাকে যদি ভালো খেলে থাকেন আপনাকে নিয়ে অ্যানালাইসিস করা শুরু হবে। আপনি দেখবেন যারা এখন পর্যন্ত সাকসেসফুল প্লেয়ার সবাই এই পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়েছে যে আপনার ভালো খেললে তাকে আর কি কীভাবে তার উইক জোন কীভাবে তাকে আটকে রাখা যায়। তো এই জায়গাটাও সেই প্লেয়ার তার নিজেরই বুঝতে হবে যে আসলে আমি এইখানে তাদেরকে একটা মনস্তাত্ত্বিকভাবে চেঞ্জ আসে কিনা আসলে, যে আমি ভালো খেললাম এরপর হয়তো বা একটু কেয়ারলেস হয়ে যাওয়া, এই জিনিসটা হয় কিনা? না, এটার কোনো সুযোগ নেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে। কারণ বিশেষ করে আপনি যখন একটা নেশনের জন্য খেলছেন, আমাদের হয়তো বা পাইপলাইন বা ব্যাকআপ প্লেয়ার ওরকম নেই
তারপরেও কিন্তু তাদের কিন্তু সবসময় একটা ব্যাকআপ মাইন্ড থাকে যে আমি রিল্যাক্স হওয়ার কোনো অপশন নেই। খারাপ খেললে কেউ না কেউ তো ধরেন ভালো খেলছে প্রত্যেকটা টুর্নামেন্ট, বা আপনার ডোমেস্টিক কেউ বা ফার্স্ট ক্লাস হোক, প্রিমিয়ার লিগ হোক বা বিপিএল হোক, আপনার লোকাল কেউ না কেউ ভালো খেলছে, তো সে তো অলওয়েজ দরজায় নক করতেছে সে পরবর্তীতে ঢুকবে। তো এই রিল্যাক্সের জায়গাটা নেই। কিন্তু যে আমার কাছে মনে হয় যে প্লেয়ারটা যে খেলছে তার তো অবশ্যই অ্যাবিলিটি আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার, সে ভালো খেলছেও, কিন্তু তাকে যখন তার উইক জোন বা সেই জায়গায় তাকে অ্যাটাক করা হয় সেই টাইমটা সে আসলে কীভাবে হ্যান্ডেল করবে সেটা ইম্পর্টেন্ট, সেটার জন্য প্রিপেয়ার থাকা ইম্পর্টেন্ট। গতকাল যেমন সাকিব বলছেন আসলে টি-20 বিশ্বকাপের জন্য হলো, এবার ডিপিএল আর টি-20তে করা উচিত ছিল বা এরকম। তো এই জিনিসগুলো আসলে মানে কে দেখবে আসলে? এগুলো কি ক্রিকেটাররা বলবে নাকি বোর্ড দেখবে যে না আমরা চিন্তা ভাবনা করা উচিত দেশের যে পরের সিচুয়েশনটা কি? আমরা অলওয়েজ দেখি এর আগে টেস্ট টি-20 থেকে পরের টেস্ট সিরিজে প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয় না। এর আগে খালিদ মাহমুদ সুজনও বলছিলেন যে আসলে কোনো রেস্ট পায় নাই, বা টি-20 ফরম্যাট থেকে টেস্ট ফরম্যাট, এরকম এই চুইসিংটাতে কোনো ঝামেলা হয় কিনা? এখন একটা জিনিস কিন্তু সবাই মানে এটা অ্যাডাপ্ট করে ফেলেছে যে আসলে ওয়ার্ল্ড ক্রিকেট আপনি দেখবেন যে টি-20 খেলে গিয়ে আপনি বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার অ্যাশেজ খেলতেছে, বা আবার আপনার মাল্টি ডে ক্রিকেটের পরে এসে আবার টি-20 খেলছে। এটা এখন অনেকটা কমন হয়ে গেছে, কিন্তু আমাদের দেশের ওয়েদারটা ধরেন অনেক বড় মানে ফ্যাক্ট। আর এই বছরে আসলে যে গরমের মধ্যে খেলা হয়েছে এটা আসলেই খুব কষ্টদায়ক ছিল প্লেয়ারদের জন্য। আপনার তারপরে রোজা ছিল, তো এটা চাইলেই আপনার এটা টি-20 টুর্নামেন্ট করা যেত একদম। এবং এটা আপনি যেটা বললেন যে অবশ্যই এটা বোর্ডেরই ডিসিশন, প্লেয়ার আসলে তো প্লেয়ারের দায়িত্ব খেলা, বোর্ড যেটা ডিসিশন নেবে সেটাই হবে। তবে আপনার টি-20 মাথা রেখে এবং যে গরম এবং রোজা সব কিছু মিলে যদি এটা শর্টার ফরম্যাট হতো বেটার হতো, এবং টি-20-র জন্য প্রিপারেশনটা ভালো হতো বাংলাদেশ। সাকিব একদম মানে আমি মনে হয় সঠিক কথা বলেছে। ডলার মাহমুদ, আজকে দ্বিতীয় টি-20, প্রথমটা আমরা জিতেছি, যদি আজকে আমরা প্রথমে ব্যাট করি তাহলে আইডিয়াল স্কোর কত হওয়া উচিত আসলে জিম্বাবুয়ের ক্ষেত্রে, টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে, মানে আর কীভাবে ব্যাট করা উচিত? অবশ্যই আপনার 3টা পার্ট যদি ভাগ করা হয়, পাওয়ার প্লে, মিডল ওভার এবং লাস্টে, সেই ক্ষেত্রে প্রত্যেকের একটা রোল থাকে। এখন আপনার পাওয়ার প্লেটা কীভাবে হয় তার উপরে ডিপেন্ড করে মিডল ওভার হয় এবং তারপরে আপনার লাস্টে হয়। তো বাংলাদেশে আপনার টি-20 স্বাভাবিক আপনার হাই স্কোরিং রান হবে, সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের ম্যাক্সিমাম যেটা করা যায় সেটার দিকেই প্ল্যান থাকবে। আমার মনে হয় ওপেনেন্ট যাই হোক না কেন, অ্যাটলিস্ট নিজেদের দিনে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফেলতে পারে, অ্যাটলিস্ট তাদের প্রিপারেশনের জন্য। ধরেন যদি চেষ্টা করে যে 200 রান হয়ে যাক হবে, অ্যাটলিস্ট মানে 180, 170 আমার মনে হয় ভালো স্কোর। এটা অবশ্যই ব্যাকআপ মাইন্ডে রাখা উচিত। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ তার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে আমাদের সময় শেষ করতে হবে। দর্শক, আসলে আমরা চাই বাংলাদেশের যেই ব্যাটিং লাইন আপটা আরও অনেক বেশি ইমপ্রুভ করা দরকার। আজকে এখানে শেষ করছি। ক্লেমন, বিয়ন্ড দ্য গ্যালারি।